আজ 23শে জুলাই অবশেষে আমরা এসে পৌঁছলাম জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেশনে। তো এখান থেকে যাব, এখন আমরা একটা পোস্টপেড সিম নিতে হবে প্রথমে কন্ট্যাক্ট করার জন্যে, আর তার সাথে RFID কার্ডটা কী করে হয় সেটা দেখি অমরনাথ যাত্রার জন্যে। এখান থেকে বেরিয়ে যাবো। এখন খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার ফলে আমরা স্টেশনে আটকে আছি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো সাথে কিছু খাওয়া দাওয়া করে নেবো বাইরে বেরিয়ে, দেখা যাক কী হয়। পরের আপডেট কিছুক্ষণ পরে দিচ্ছি। একটা জিনিস সবাইকে বলে রাখি, জম্মু অ্যান্ড কাশ্মীরে এলে আমাদের বেঙ্গলের বা অন্য কোথাকার সিম চলবে না। এখানে এলে মোটামুটি কাট আউট স্টেশনের পর থেকে আপনার সিম লক হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। তো আপনারা যদি পারেন ওখান থেকে পোস্টপেড সিম নিয়ে আসতে পারেন কোনো স্টোর থেকে বা বা এখান থেকে আপনি স্টেশন থেকে নেবে, এই যে স্টেশন থেকে নেবে, দেখবেন এখানে অনেক রকম ছাতা ফাতা টাঙিয়ে সবাই সিম বিক্রি করছে। তো এখানে ছাতা থেকে না নেওয়াই বেটার হবে। আমি প্রেফার করবো যে দোকান আমি এই দোকানটায় নিচ্ছি, দেখুন এখান থেকে নিচ্ছি, এখান থেকে আপনি নিতে পারেন। দাদা ভালো, এখান থেকে আপনি সিম নিতে পারেন, খুব কম রেটেই হবে, ঠিক আছে। এখান থেকে সিম নেওয়ার পরে RFID কার্ড ব্যবস্থা করে নেবেন। RFID কার্ডের কাউন্টারে গেলে আমি ওটা দেখাবো। এখন সিমটা নিয়ে নিই আগে। দাদা সব থেকে নিলাম জিও সিম নিলাম, জিও। আমার প্রেফার ছিল এয়ারটেল, বাট এয়ারটেলের আমার ডকুমেন্টসে কিছু প্রবলেম হচ্ছে, যার জন্য এয়ারটেল সিম আমি নিতে পারলাম না, তো জিওই নিলাম। দেখা যাক, ভালো চলছে, খারাপ চলেনি। এয়ারটেলও দেখছি 5G চলছে, জিও 5G চলছে, অসুবিধা নেই। নেটওয়ার্ক সম্বন্ধে তো আপডেট অমরনাথে গিয়ে আমি দেবো। তো এখন যাই RFID কাউন্টারে যাই, দেখি RFID কার্ডটা করিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে ভগবতীপুর বেস ক্যাম্পের দিকে আমরা যাব। RFID কার্ডের কাছে কিছু রেস্ট্রিকশান থাকার জন্য আমি ভিডিওটা করতে পারলাম না, যাই হোক RFID কার্ড পেয়ে গেছি। তো এটা নিয়ে অমরনাথ যাত্রা করতে হবে, এটা খুব জরুরি, আর যাওয়ার সময় তো নিয়ে নেবে। তো কার্ডটা করার জন্য মেডিকেল সার্টিফিকেট দেখালেই হবে, আর তার সাথে নিজের আধার কার্ড থাকতে হবে। আধার কার্ড থাকলেই বায়োমেট্রিকে আঙুল দিয়ে তুমি RFID কার্ডটা তুলে নিতে পারবে। RFID কার্ড করে আমরা এখন রওনা দিলাম ভগবতীনগর বেস ক্যাম্পের দিকে। আমরা যাচ্ছি অটো করে, অটো ভাড়া পড়লো দুটো অটো করেছি 250 করে, 500 টাকা অটো স্ট্যান্ড থেকে। তো আপনারা অটো স্ট্যান্ড নিয়ে নিতে পারেন, এই অটো স্ট্যান্ড থেকে অটো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে ভগবতীনগর বেস ক্যাম্প কত দূর, कितना टाइम लगेगा भैया, कितना टाइम लगेगा? 15-20 মিনিট। 15-20 মিনিটের জন্য 250 টাকা। একটু দাম দর করে চলতে হবে এই যে সবাইকে। वहाँ पे होटल मिलेगा? वहाँ पे नहीं मिलेगा, होटल लेना तो पहले मिलेगा। पहले भगवतीनगर बेस कैंप है ना? हाँ बेस कैंप में तो जगह है, ठहरने के कमरे लेने थे आपको पहले लेना। वहाँ का होटल का रूम उसके आगे मिल जाएगा? नहीं उसके आगे नहीं। ভগবতীনগর পৌঁছে গেলাম, দেখি ভগবতীনগর বেস ক্যাম্পের দিকে আমরা যাই। এবার মাঝখানে কিন্তু খাওয়া দাওয়া করে নিলে ভালো হতো না একটু? হ্যাঁ, আগে ঢুকে যাই, বেস ক্যাম্পে ঢুকে যাই। বেস ক্যাম্পে ঢুকে খাবার পাবে নাকি তুমি? এইখানে কোথাও হোটেল দেখবে নাকি? হোটেল খুবই খারাপ আছে না, খারাপ। স্নান করে ফ্রেশ হয়ে আমরা বেস ক্যাম্পের ভেতরে ফ্রেশ হয়ে আমরা এখন ভান্ডারার দিকে এসেছি। যাই হোক, ভান্ডারায় কি খাওয়া যায় দেখি। এটা হচ্ছে ভান্ডারা এলাকা, এখানে ফ্রিতে খাওয়া দাওয়া হয়। এটা ভগবতীপুর বেস ক্যাম্পের ভেতরে ফ্রিতেই খাওয়া হচ্ছে। আমি নিলাম এটা ডাল মাখানি, রাইস, এটা হচ্ছে সুজি, এটা রুটি। আগে আরও দিন ট্রাই করবো, দেখবো খাওয়া যায়। খাবার খারাপ নয়। রুটি আর এটা হচ্ছে কুমড়োর একটা ঘ্যাট, রুটি, একটা পনিরের তরকারি, ভালোই লাগছে, খারাপ নয়। মোটামুটি এই যে বেস ক্যাম্পটা যে আছে আমাদের ভগবতীনগরের বেস ক্যাম্প, এখানে মোটামুটি খাওয়া দাওয়া সব কিছুই তোমরা ফ্রিতে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নিরামিষ খাওয়া দাওয়া পাবে ফ্রিতে, অনেক রকম ভ্যারাইটিস আইটেম আছে, দেখলাম, খেলাম।
সবই ফ্রিতে। তো কিছু কিছু জায়গায় কি রেস্ট্রিকশান এমন আছে না, যে যার জন্য আমি ভিডিও করতে পারছি না, ভিডিও করতে দিচ্ছে না। সিআরপিএফ আছে চারিদিকে, এখানে আমি একটু ফাঁকা জায়গায় এসে ভিডিওটা করলাম ওই জন্যেই। তো যাই হোক, দুপুরের খাওয়ার পরে এবার একটু রেস্ট নেবো। তো আপনারা যদি কম খরচে থাকতে চান একদিনের জন্য বা দুদিনের জন্য, তো আমাদের ভগবতীনগর বেস ক্যাম্প বেস্ট হবে। তো এখানে সব কিছু মানে আমি ভেতরে গিয়ে দেখাবো রুমটা কেমন। বাথরুম পায়খানা তো কমন, সব লাইন দিয়ে করা আছে, সেসব ইউজ করতে পারেন। তবে খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এটা বাস স্ট্যান্ড, ভগবতীনগরের বাস স্ট্যান্ড। এখান থেকেই বাস নিয়ে আপনি যেতে পারেন। তো যাই হোক, একটা কথা বলা হয়নি, ভগবতীনগর বেস ক্যাম্পে যদি থাকতে চান তাহলে আপনাকে অনেক সিকিউরিটি চেক ইন আছে, যেগুলো 4-5 জায়গায় সিকিউরিটি চেক ইন আছে, সেগুলো আপনাকে করতে হবে। তো গুটকা তামাক জাতীয় জিনিসে সব অ্যালাউ করবে না এখানে। বিড়ি টিড়ি সব ফেলে দিয়ে আসতে হবে, মানে সম্পূর্ণ মদ বিড়ি সব নিষিদ্ধ। এগুলো চেক ইনেই আপনাদের বলে দেবে। তো এগুলো একটু অ্যাভয়েড করে আসবেন। নগরের যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, সরকারি বাস স্ট্যান্ড, মানে আর্মিদের সঙ্গে কনভয়ের মাধ্যমে বাস স্ট্যান্ডে আপনি যেতে পারেন কম খরচে। খুবই কম খরচে যাওয়া যাবে এখানে। এটা ভগবতীনগরের এন্ট্রি গেট। তো এন্ট্রি গেট দিয়ে ঢুকে এখানে টিকিট কেটে 50 টাকার মাধ্যমে আপনি একটা রুম ভাড়া নিতে পারেন। মানে রুম না, এটা হল রুম ভাড়া নিয়ে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো সব হল রুম। এখানে সব খাবার দাবারের সব ব্যবস্থা করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ভেতরে, দেখতে পাচ্ছেন। ওইদিকেও অনেক লঙ্গরখানা আছে, বেস ক্যাম্পের ভেতরেই আছে। ভগবতীনগর বেস ক্যাম্পে থাকতে গেলে সবসময় আপনার এই জিয়াত্রী কার্ডটা সঙ্গে রাখবেন। যে কোনো সময় চেক ইন করার জন্য এইটাই লাগবে। এটাতে যে কোড আছে সেই কোডটা লাগে। টিকিট ফায়ার প্রাইস, এসি বাস নিলে আপনি পাবেন 838 টাকা, সেমি ডিলাক্স 553, অর্ডিনারি 409 টাকা। আমাদের বাসের টিকিট এসি নিলাম 838 টাকা করে পড়েছে 6 জনের, জম্মু টু পায়েলগাঁও। দেখে নিন প্যাসেঞ্জার টিকিট লেখা আছে, উল্টো দিকে লিখে দিয়েছে আমাদের সিট নাম্বার 1 থেকে 6। টাইম হচ্ছে রাত 2টোর সময় ছাড়বে। এবং কনভয়ের মধ্যে বেস ক্যাম্প ওয়েটিং এরিয়া, এখানে ওয়েট হবে। মানে ওয়েটিং মানে কি, অ্যাকচুয়ালি যারা ঘর পাবে না এখানে ওয়েট করতে পারে কিছুক্ষণের জন্য, বা এর জন্য ঘর দিয়ে দেবে। তারপর আমরা অ্যাকচুয়ালি এখানে আইসক্রিম দেওয়া হচ্ছে, আইসক্রিম খেতে এসেছি, 30 টাকা করে দাম। দেখি খেয়ে কিরম লাগে। আইসক্রিমটা বেশ ভালো, টেস্টি আছে। বালটাল রুটের বাস কাউন্টার, বাসের টিকিট কাউন্টার। এখানে শুধু একটাই আছে, অর্ডিনারি 653 টাকা। এসি বা ডিলাক্স বাস নেই এখানে। এটা বেস ক্যাম্পের ক্লক রুম আছে, এটি শেষের দিকে পাবে, লাস্টের দিকে। তো এখানে এই ক্লক রুমে আপনি আপনার জিনিসপত্র রেখে ছোটো লাগেজ নিয়ে যাত্রার জন্য যেতে পারেন। ওখানে দেখতে পাচ্ছেন গাদ্দা ছোটো ছোটো আছে, সেগুলো নিয়ে 50 টাকা 60 টাকার বিনিময়ে নিয়ে যে যার হল রুমে গিয়ে শুয়ে পড়বে। যে রুমগুলো বলছিলাম বেস ক্যাম্পের, সেই রুম এরকম করে থাকতে হবে। এখানে থাকলে কম খরচে দেখতে পাচ্ছেন। একটা কথা বলবো, যারা প্রাইভেসি মেনটেন করে থাকতে চান তারা পার্সোনালি হোটেল নিয়ে নেওয়া বেটার, বালটাল বেস ক্যাম্পে না এসে। 1200 থেকে 1500 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন আপনারা বাইরে, সেখান থেকে হোটেলে করে থাকতে পারেন। যারা কম খরচে মেটাতে চান তারা তাহলে বালটাল বেস ক্যাম্প পছন্দ করে নিতে পারেন। এখানে প্রচুর কম খরচেই হবে। পার হেড হয়তো 50 টাকা থাকা, খাওয়া দাওয়া তো ফ্রি আছে। ক্লক রুমে 30 টাকা করে ভাড়া নেবে মালপত্র রাখার জন্যে। তার সাথে আপনার যে এইসব গাদ্দা ফাদ্দা, এইসব যে গাদ্দাগুলো আমরা নিয়েছি, এই গাদ্দাগুলো 30 টাকা, একটা 42 টাকা গাদ্দা নেবে, তাই তো 30 টাকায় পাওয়া যাবে। এখানে প্রচুর বিএসএফ ঘুরছে, যারা ক্যামেরা তুললেই মানে যখনই তুলছি তখনই বলছে ক্যামেরা নামিয়ে নিন, ক্যামেরা নামিয়ে নিন। যার জন্য ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে।
বাট টুকটাক করে লুকিয়ে চুরিয়ে করে নিচ্ছি। ভগবতীনগর বেস ক্যাম্পের রাতের দৃশ্য। আমরা এখন একটু খাবার দাবার খেতে যাচ্ছি। এখন এখানে যা ভিড় দেখা যাচ্ছে, বাইরেও লোক শুয়ে পড়েছে সব। রাতেও এখানে লঙ্গরখানা হয়, খেতে পারেন। মোটামুটি একটা টাইম মেনটেন করে এলেই হবে, সেটা হচ্ছে 10:30 থেকে 11টা পর্যন্ত লাস্ট, যেটা আমি শুনলাম। তো এখানেও রাতের খাবারও লঙ্গরখানা পাওয়া যাচ্ছে, লঙ্গরখানা খাবার পাওয়া যাচ্ছে, সেটা খেতে দেখতে পারেন। রাতের বেলা এখানে একটা মাঠে সব শুয়ে বসে কাটাচ্ছে, ওইদিকেও শুয়ে আছে, এদিকেও শুয়ে আছে, সব শুয়ে বসে কাটাচ্ছে। বাস স্ট্যান্ড এটা একটা দারুণ এনজয়মেন্ট এটাও। ঠিক আছে, চলুন একটু শুয়ে পড়া যাক। রাত 2টোয় উঠতে হবে, বাস আছে রাত 2টোয়। বাসে করে যাওয়া হবে এখান থেকে পেহেলগাঁও, গিয়ে ওখানে একটা হোটেল নিয়ে নেবো, নিয়ে কালকের দিনটা রেস্ট করে পরশু দিন সকাল ভোর ভোর করে বেরিয়ে যাবো চন্দনবাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে ট্রেকিং শুরু করব বলে এন্ট্রি পয়েন্টটা আমি দেখাতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানে এন্ট্রি পয়েন্টে RFID কার্ডটা এখন দেখিয়ে দিতে হবে। চলে এলো আমার নাম, সব চলে এলো কম্পিউটারে। তো ওটা কম্পিউটারে শো হয়ে গেলেই তোমাকে এন্ট্রি করতে দিয়ে দেবে। এখানে চেকিং আছে, ব্যাগ চেকিং করে যেতে হবে, এরকম করে এন্ট্রি করতে হয়। এখান দিয়ে এন্ট্রি পয়েন্ট আমাদের যাত্রী নিবাসে যাওয়ার। তো আস্তে আস্তে চললাম যাত্রী নিবাসের দিকে। এখানেও সব লোক শুয়ে আছে চারিদিকে, দেখতেই পাচ্ছেন। এরা জায়গা পায়নি বা কোনো এর কারণে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ জম্মু, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের বোর্ড। আমরা আছি ওই দিকটায়, ওইখানটায় আছি। হ্যাঁ, তো লো বাজেটে আমি ছোট ছোট করে পাট করে ভিডিওগুলো দিচ্ছি, যাতে টাইমটাও কম লাগে, দেখতেও ভালো লাগে। তো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা পার্ট করে দিয়েছি। ট্রেনের ভিডিও আলাদা দিচ্ছি, ভগবতীনগর বেস ক্যাম্পের দেবো আলাদা, তারপর পেহেলগাঁয়ের আলাদা দেবো। প্রত্যেকটা আলাদা আলাদা আমি করে এডিটিং করে দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে বা শুনতে। ভগবতীনগর বেস ক্যাম্প থেকে আমি লালটু, আপনারা দেখছেন ট্রাভেল উইথ লালটু। তো আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে এখানে দিচ্ছি আমার পেজে। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ারটাও করে দেবেন। আজকের জন্য টাটা। ভগবতীনগর বেস ক্যাম্প ছাড়ার সময় আমাদের হয়ে গেছে। আমাদের বাস আছে 2টোর সময়, তখন এখন বাজে 1:31 রাত্রির। তো এখান থেকে বাসে করে আমরা এখন চলে যাব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। মর্নিং, এখন বাজে 2:21। তো আজ আমরা বেরিয়ে পড়েছি ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পেহেলগাঁও যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি বাসে, আমরা AC বাস নিয়েছি, সেটার ফায়ার প্রাইস পড়েছে 838 টাকা পার হেড। তো পৌঁছে গিয়ে কিছু ভিডিও আপলোড করব। সিকিউরিটি পুরো একদম, হ্যাঁ 500 মিটার অন্তর অন্তর BSF গাড়ি আছে। 500 মিটার নয়, মোটামুটি 100 মিটার অন্তর অন্তর BSF গাড়ি আছে। তারপরে আবার ওই দিকেও তো বেশি পাওয়া যায়, আর রাস্তায় পাওয়া BSF গাড়ি আছে। পাওয়া যাবে, এতটা ঘন ঘন পাওয়া যাবে না।
50। সামনে বিএসএফের কনভয়, তারপরে লাইন বরাবর বাস যাবে, তারপর পেছনে আবার বিএসএফের কনভয় আছে। প্লেটটা হচ্ছে 5টা এখন আসতে যাচ্ছে না, অটোমেটিকটা বুঝছে না। এই নদীটা পাকিস্তানে যাচ্ছে দাওয়াই দাওয়াই জল আটকে রেখে ছাড়ে দাওয়াই দাওয়াই সিন্ধু নদী সিন্ধু না সিন্ধু নদীর জলে রাখতে হ্যাঁ সব জলে মানে পাকিস্তানে কোনো এই যাবে না। এই নদীর জল দিয়ে সব থেকে গাড়িগুলো কি সুন্দর লাগছে, পাহাড়ের দৃশ্য, নদীটা কি সুন্দর পাহাড়ের এখানে দাঁড়িয়ে আছে। যাত্রীদের জন্য টয়লেট রাস্তার মাঝে মাঝে খুবই টয়লেট আছে। তার সাথে জেড প্লাস সিকিউরিটি সবসময় আগে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। এই যাচ্ছে আমাদের বাসের কনভয়।
সিকিউরিটি চারিদিকে রেডি, সব সময় অল টাইম সিকিউরিটি, অল টাইম। 1 কিলোমিটার চার্জারাই বিএসএফ দাঁড়িয়ে আছে, প্লাস জম্মু অ্যান্ড কাশ্মীরের পুলিশ তার সাথে আছে। যেহেতু একটা কনভয় যাচ্ছে সেহেতু সব দেখতে পাচ্ছি সব জায়গায় সব বুথের উঠে গাড়ি আটকে দিয়ে আগে এই গাড়িগুলোকে ছাড়া হচ্ছে। অতএব মনে হয় বাস জার্নিটাই খারাপ নয়, মানে সেফ, কোনো রিস্ক না নিয়ে বাস জার্নি করাটাই সেফ কাশ্মীরে এসে যারা অমরনাথ যাত্রা করতে চায়। এটা এর আগে আমি কোনোদিন কাশ্মীর আসিনি, আমি ঠিক বলতে পারবো না। জেড প্লাস সিকিউরিটি যেটা চলছে এখন, এটা আগে দেওয়া হয়তো সেটা সরকারের তরফ থেকে। 2025 এখন দিচ্ছে, কারণ ওই হামলাটা হওয়ার আগে এটা হচ্ছিল কি জানি না। বিশেষ করে কাশ্মীরে যে হামলাটা হয়েছিল সেটার জন্য মনে হচ্ছে সিকিউরিটি আরও কঠিন করে দিয়েছে। 2026-এ দেবে কি সেটাও বলা যাচ্ছে না। খুব কম খরচের মধ্যে যদি আপনি জম্মু তাওয়াই থেকে আপনার ভগবতীপুর বেস ক্যাম্প, ওখান থেকে আপনি ভগবতীনগর বেস ক্যাম্প, ওখান থেকে আপনি যদি আসছেন পেহেলগাঁওয়ে, তাহলে কম খরচে বাস জার্নিটাই বেস্ট। যদি প্রাইভেট গাড়ি করেন প্রায় পার হেড আপনার, আমি যেটা দেখলাম 1800 থেকে 2000 টাকা রেট বলছে পার হেড। ব্লগিং করতে একটু অসুবিধা হচ্ছে, সামনে সিট নেই, ব্যাক সিট থেকে করতে অসুবিধা হচ্ছে, কিন্তু এটা ব্লগারদের অসুবিধা হবে, বাট আপনাদের দৃশ্য উপভোগ করতে কোনো রকম অসুবিধা হবে না। বাস এসি বাস নিয়ে নিন, 838 থেকে 900 টাকার মধ্যে ভাড়া পড়বে, নিয়ে চলে যান আরামসে, জেড প্লাস সিকিউরিটি নিয়ে তার সাথে। আমি তো এটাই রেকমেন্ড করবো।
কনভয় যাচ্ছে, দেখুন বাসের কনভয় সব জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। সামনে 3-4টে আর্মির গাড়ি আছে, পেছনে 2টো গাড়ি আছে আর্মির। গাড়ি আছে। ছোট্ট একটা ঝর্ণা দেখে নিন, পাহাড়ের উপর দিয়ে বেয়ে আসছে। বাগান দেখাচ্ছি, এখনো পর্যন্ত আসেনি, এই এসে গেছে একটুখানি। এই দেখুন সত্যি কাশ্মীরের একটা আলাদা মজা। হ্যাঁ, কনভয় যেটা বলছিলাম, দেখতে পাচ্ছেন কনভয়ের গাড়ি দাঁড়িয়ে আছে, আর্মির গাড়ি। আমাদের এখন এখানে ব্রেকফাস্ট এবং আপনার বাথরুম টাথরুম সব সেরে নিতে হবে তার জন্যে। তো কনভয়ের পেছনে দেখুন লাইন দিয়ে সব বাস দাঁড়িয়ে আছে। এখানে টাইম মোটামুটি ওই 15 মিনিট টাইম দিয়েছে, তার মধ্যে সব খাওয়া দাওয়া করে আবার বাসে উঠে পড়তে হবে। তারপর আর্মি আগে যাবে আর বাস পেছনে যাবে। আবার সর্দি করে গেল নাকি এক্ষুনি। এরকম আর্মির একটা আসছে, এরাও বাস থামালো। তো আমাদের এখানে বাথরুম ফাথরুম করিয়ে দিয়ে সব দাঁড়িয়ে আছে আমাদের আর্মিরা, দেখতে পাচ্ছেন বাস দাঁড়িয়ে আছে। আবার খাওয়া দাওয়া হয়ে গেলে এবার বেরিয়ে যাব আবার। এখানে জিয়ান নদী, সিন্ধু নদী তারপরে আছে, সিন্ধু নদী তো দিয়ে মিশেছে। বুঝলে এটা কি নদী বলতে? সিকিউরিটি প্রচুর টাইট আছে, 500 মিটার 100 মিটার অন্তর অন্তর আর্মি দেওয়া আছে উইথ গান, AK-47। সব AK-47। ও অসাধারণ একটা ভিউ। না BSF আছে না। लाइट आ गई क्या? लाइट आ गई क्या? चल गया क्या? বিশেষ করে এই হামলাটা হওয়ার পর থেকে এটা চাপ জেড প্লাস সিকিউরিটিটা বেশি করেছে। আর কেদারনাথে আমরা গিয়েছিলাম, কেদারনাথে অতটা সিকিউরিটি সেরকম কোনো আমরা নজরে পাইনি। যাত্রীদের সুরক্ষার জন্য করা। প্রাইভেট কার বা এতে গেলে সিকিউরিটিটা পাবে না। हाय BSF काका।
बुलाए रिमझिम रिमझिम ये सावन। না, কাশ্মীরের একটা অসাধারণ ফিলিং পাচ্ছি, বলতে হবে না। তবে এখন সব কিছুই নর্মাল। হামলার মানে স্ক্রিন মাত্র দেখতে পাওয়া যাচ্ছে না। সিকিউরিটিটা খালি আছে, টাইট সিকিউরিটি, বাট অন্য সব কিছুই নর্মাল। পরিবেশ, আবহাওয়া। ना ना कोई नहीं है, वो क्या पिएगा तुम करो नहीं जाना, टाइम 10 मिनट का हुआ है। জলের স্রোতটাও অনেক আছে, ভালো স্রোত আছে। আমাদের গঙ্গার মতো, হরিদ্বারে গঙ্গায় যেরকম দেখছিলাম সেরকম স্রোত আছে। কাছের ভেতর থেকে ভিডিও করার এই একটা চ্যালেঞ্জিং বিষয়। চারিদিকে দুয়ার হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে চেনাব নদী, তাই তো? এই নদীটা চেনাব ব্রিজের ওখানে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়বার। এখন সব কনভয়ের গাড়ি যাচ্ছে একে একে সারি সারি। রোড পুরো খালি, শুধু বাস যাচ্ছে। ল্যান্ডস্লাইড হয়েছে এগুলো সব। এই একটা একটা করে বাস সব উড়ে উঠে যাচ্ছে। এখন কনভয়ের বাস সবই। প্রচুর ল্যান্ডস্লাইড হচ্ছে, টানেল করেছে এখানটা ছোট। দেখুন বাস আসছে সব সারি সারি। যেটা নিজের চোখে দেখছি হয়তো ক্যামেরাবন্দি হচ্ছে না, বাট অনেকটা হচ্ছে। ল্যান্ডস্লাইড সব হয়েছে দেখছি। বন্যার যাত্রা খুবই দুষ্কর যাত্রা বলে দেখে মনে হচ্ছে। এটা মনে হচ্ছে ট্রেন ট্র্যাক, মনে হচ্ছে নাকি
সব ছোট ছোট গ্রাম এক একটা, এখানে মানুষ বসবাস করে। এই যে গ্রামগুলো দেখা যাচ্ছে এগুলো সব ছোট ছোট গ্রাম, মানুষরা বসবাস করে। এখানে টুরিস্ট যায় না বেশি, রাস্তা খুব কম যায়। সুন্দর একটা ভিউ। টানেলের ভেতর এন্টার করলাম, টানেলের ভেতর এন্টার করলাম। টানেলটার নামটা ঠিক পড়া হলো না। তুলছে তুলছে ভিডিওটা আনতে পারছি না। জয় ভোলে। बोल बर्फानी बाबा की जय। हर हर महादेव। হর মহাদেব। টানেলটা অনেক বড়ই আছে। পর্বত কেটে টানেল।
12 থেকে 13 কিলোমিটার অতিক্রম করলাম। এই টার্নিংটা অনেক বড় টার্নিং ছিল, সময় লাগলো প্রায় আমাদের 17 মিনিট মতো। অনেক বড় টার্নিং ছিল এটা। এটা খুব সুন্দর সিটি, সিটি না, এটা গ্রাম টাইপেরই, খুব ভালো লাগছে। ওই দেখো ট্রেন যাচ্ছে। এখানে ধান চাষও হচ্ছে। চারিদিকে সিআরপিএফ, চারিদিকে প্রোটেকশন খুব সুন্দরই আছে। ধান চাষটাও হচ্ছে এখানে, দেখেছো? হ্যাঁ, এই গাছগুলো আপনার আছে। খুব সুন্দর লাগছে দেখতে জিনিসটা, প্রকৃতিটা খুব সুন্দরভাবে উপভোগ করছি। হুম। হ্যাঁ, আমি লক্ষ্য করছি বাজার এলাকায় দেখুন সব জায়গায় গাড়ি আটকে রেখে দিয়েছে। যতক্ষণ না অমরনাথ যাত্রার কনভয় পাস হচ্ছে ততক্ষণ কোনো রকম গাড়ি বা রাস্তায় চলবে না, সব মানুষজনকে সব আটকে রেখে দিয়েছে বিএসএফ। এটাই হচ্ছে সনাতনী ধর্মের পাওয়ার অ্যাকচুয়ালি। জেড প্লাস সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অমরনাথ যাত্রীদের। একটা বাইক প্লাস সাইকেল কিচ্ছু দেখা, সব অফ করা আছে, সব দাঁড় করে রেখে দিয়েছে। কনভয় যাবে, তারপর সব রাস্তায় বেরোবে সাধারণ মানুষ, কাশ্মীরের সাধারণ মানুষ। সব আটকে রেখে দিয়েছে। পাহাড় অফ সনাতনী ধর্ম, ফিলিংটা একটু আলাদা আলাদা লাগছে, ভালো লাগছে ফিলিংটা। বিএসএফ স্যালুট জানাই আপনাদের, আপনাদের প্রজেকশন স্যালুট 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 স্যার। এই সিকিউরিটিটা দেওয়ার একটা আমার মনে হচ্ছে, যেটা এই সিকিউরিটিটা যার জন্য দিচ্ছে সেটা হচ্ছে যখন কাশ্মীর হামলা হয়েছিল, তারপরে যে কাশ্মীরে যে সার্চিং অপারেশনটা হয়েছিল, যেখানে কাশ্মীর থেকেই কিছু সাধারণ মানুষ মানে কাশ্মীরি মানুষ তারাও আতঙ্কবাদী হয়েছিল। এইসব ঘটনা সব মানে সব যারা করছিল, ইনফরমেশান দিচ্ছিল, তাদের আটকাবার জন্যই এটা করা হয়েছে মনে হচ্ছে। দেখেন যাতে করে কোনো অঘটন না ঘটে অমরনাথ যাত্রায়। 10 হাত অন্তর অন্তর বিএসএফ। তাই তো বললাম তো।
আলাদা লেভেলের সিকিউরিটি, ফুল টাইট সিকিউরিটি। সব গাড়ি ফাড়ি সব আটকে রেখে দিয়েছে। কনভয়ের বাস আগে যাবে, তারপরে সব ছাড়বে। মানুষ যে হেঁটে হেঁটে রাস্তায় উঠবে সেটাও উঠতে দিচ্ছে না। ঠিকই আছে, যেহেতু অমরনাথ যাত্রা হচ্ছে সেহেতু হয়তো আগে থেকে সব সার্কুলার জারি করাই আছে যে কনভয় যাবে, আপনারা বেরোবেন না, করবেন না, এসব বলা আছে হয়তো কিছু। আমার তো সেই জায়গাটা অ্যারিস্টোক্রেট মানে ভিআইপি লোকের মতো ফিল হচ্ছে, জানো এমএলএ বা যাচ্ছি আমি। সব জায়গায় গাড়ি আটকে দিয়েছে, আমাদের গাড়ি যাচ্ছে, অন্যরকম ফিল হচ্ছে। এরকম ভিআইপি লেভেলে সিকিউরিটি পাবো ভাবতে পারিনি। যত কাছে পৌঁছচ্ছে তত সিকিউরিটি আরো টাইট। হ্যালো গাইস, হ্যালো গাইস, বলো গাইস, হ্যাঁ বলো। जय हिंद साहब। তুমি 100% করে দিয়েছো আর 2% করে নাও, 100 করে। ও বাবা, এখন 42% লাগবে। সব দাঁড়িয়ে আছে, কনভয় গেলে তবে রাস্তা খুলবে। এটাই হচ্ছে ব্যাপার, এখানে লোকের রেকর্ড খারাপ আছে না। তুমি এখন ফোন করে না, ফোন করে না, ঘর মোছা হয়ে গেছে বলে আমাদের ফোন করতে বলে ঘরটা মুছে নি দাও, তারপর ফোন করে দিলে। হ্যাঁ বললো খবর আছে। আরে এখন পড়ে গেছে। প্রাকৃতিক দৃশ্যটা খুব ভালো লাগছে দেখছি, নাকি হেভি লাগছে না? হালকা মেঘলা থাকলে আরো ভালো লাগতো এখানে। Thank you.
অপরূপ সুন্দর লাগছে। প্রকৃতির এমন সুন্দর দৃশ্য উপভোগ করা যায় না সাধারণত। সত্যি কি অপূর্ব দৃশ্য, অপরূপ দৃশ্য। পাহাড়, নদী, এদিকে রোড, বাহ। মাত্র বেলগামে নামলাম, নেমে সিকিউরিটি চেক ইন করে, ব্যাকপ্যাকের সিকিউরিটি চেক ইন করে আমরা বেস ক্যাম্পের দিকে রওনা দিচ্ছি। দেখি বেস ক্যাম্প বা হোটেল কী নেওয়া যায় দেখি। সিকিউরিটি চেকিংয়ে কিন্তু ক্যামেরা অ্যালাউড করবে না, সেই জন্য আমিও বলতে পারিনি। জাস্ট চেকিং করেই বেরোচ্ছি, বেরিয়ে হাঁটছি। এদিকে ভিউটা আবার দেখুন, জালের ভেতর দিয়ে বোঝা যাচ্ছে না, ঠিক আছে পরে দেখাচ্ছি আমি আবার। প্রকৃতির এক অপরূপ সুন্দর দৃশ্যটা দেখুন, যেন প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে এখানে। হেভি লাগছে, হেভি হেভি লাগছে। যাই হোক, চেকিং পয়েন্ট থেকে বেরিয়ে বাঁদিকে একটা রাস্তা চলে আসছে, সেই রাস্তা দিয়ে আপনারা গেলে প্রাইভেট হোটেল নিতে পারবেন। হোটেলের রেটটা আমি ঠিক বলতে পারছি না এখন, আমি এখনও যাচ্ছি, গিয়ে দেখি যদি সেরকম হয় আমি সেরকম নেবো। নাহলে ওখানে বেস ক্যাম্প আছে, রেন্টেড ক্যাম্পও আছে, যেখানে আপনারা ইউজ করতে পারবেন, রেন্ট দিয়ে ক্যাম্প ইউজ করতে পারবেন। হোটেলের রেটটা আমি বলছি গিয়ে, হোটেলে গিয়ে। আপাতত যাই হেঁটে হেঁটে। এটা অনুভব করলাম, এখানে হোটেলের জন্যে দালাল দেখতে পাচ্ছেন আমার পেছনে যেসব লোকগুলো হেঁটে হেঁটে যাচ্ছে করছে, মোটামুটি দালাল অনেক পাবেন। তো একটু দাম দর করে নেবেন, করে নিয়ে হোটেল নেবেন। এখানে পার হেড হিসাবে হোটেল হয়। অ্যাকচুয়ালি আমরা যেটায় যাচ্ছি আপাতত আমাদের বলেছে 400 টাকা পার হেড। তো দেখি কীরকম হোটেলটা, দেখি দেখে যদি পছন্দ হয় তাহলে আমরা থাকবো। প্লাস সেই হোটেলের নাম্বার, ফোন নাম্বার সবই, মানে কোথায় হোটেলটা আছে সেটা সবই ডিসক্রিপশান বক্সে আমি লিখে দেবো। তবে একটু দাম দর করে হোটেল কিনবেন, হোটেল নেবেন। আমাদের মোটামুটি এই রুমটা পছন্দ এলো। রুমটা খারাপ নয়, রুমটা ভালোই, রুম পছন্দ এসছে। 300 টাকা পার হেড নিচ্ছে আমাদের। একটা বাথরুম আছে, অ্যাটাচ টয়লেট বাথরুম, ভালোই, খারাপ নয় রুম। রুমের নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। পয়সা অনুযায়ী রুমটা খুব সুন্দর। রুমের ভেতর থেকেই ভিউটা দেখা যাচ্ছে পাহাড়ের,
বসে বসে এনজয় করতে পারবে। সামনে রাস্তা, পাশে খাবারেরও অনেক জায়গা আছে। বাঙালি খাবার, বাঙালি ধাবাও একটা আছে, বাঙালি খাবারও খেতে পারেন সেখানে। তো 300 টাকা পার হেড দিয়ে রুমটা খারাপ নয় আমি বলবো, এসে একবার দেখে নিতে পারেন, যখন আসবেন তখন একবার দেখে নেবেন। গুড ইভিনিং, আজকে 24 তারিখ। তো আজকে সকালে সবাই জানেন আজকে সকালে আমরা পেহেলগাঁও এসেছি বাসেতে। তো এখানে হোটেল রিসর্ট নিয়ে সবাই আলোচনা করেছি। রিসর্টের ফোন নাম্বারও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সব বলে দিয়েছি। তো এখন বিকালবেলা একটু মার্কেটে ঘুরতে বেরিয়েছি। দৃশ্যটা খুব ভালো, বা হোটেলও চারিদিকে আছে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি সবাইকে, দেখুন আর এনজয় করুন। এই একটা হোটেল, লাক্সারি হোটেল, এটা হোটেল আবাসার। এদিকেও একটা আছে পেহেলগাঁও রিসর্ট অ্যান্ড কটেজ। চারিদিকে হোটেল আছে এখানে। আপনার চেকিং পয়েন্টটা, পেহেলগাঁওয়ের যে চেকিং পয়েন্টটা আছে সেটা টপকে বাঁদিকে রাস্তাটা ধরে সোজা এলেই হোটেল পাবেন। ওখানে অনেক লোক পাবেন, দালাল আছে, তাদের ধরেও আসতে পারেন বা নিজেরাও এসে হোটেল দিতে পারেন। নাম্বারটাও দেখা যাচ্ছে এতে ভিডিওয়ে, কন্ট্যাক্ট করতে পারেন। ভালো হোটেল, দেখে মনে হচ্ছে বাইরে থেকে। রাস্তাটাও খুব সুন্দর লাগছে বিকেলের ওয়েদারে, পাহাড় পর্বতে ঢাকা, ঠান্ডাও আছে ভালো। বিকালে হয়েছিলাম ঠান্ডা থাকবে না, এখানে ঠান্ডা আছে ভালো, জ্যাকেট পরে নিতে হলো যার জন্য, ঠান্ডার জন্য। এখন এখানে একটা হোটেল আছে রেনবো প্যালেস, হোটেল রেনবো প্যালেস। তো আমরা কার নিইনি, আমরা ভাবলাম একটু হেঁটে হেঁটেই যাই, পাটা ছাড়িয়ে যাবো। কালকে থেকে ট্রেকিং শুরু আছে, চন্দনবাড়ি গিয়ে ওখান থেকে ট্রেক শুরু করবো। তাই একটু পা ছাড়িয়ে নিচ্ছি, হেঁটেই যাচ্ছি। এত হেঁটে, মানে হেঁটে কী বলবো, এখানে দু সাইডে খালি মানে ঘোড়ার পটি। জুতো পরে আসিনি, এমনি স্যান্ডেল পরে এসেছি। দেখুন এখানে 3টে হোটেল আছে, সব ভালো ভালো হোটেল আছে, খারাপ হোটেল নেই। জয় হিন্দ স্যার। হ্যাঁ, মেজদা আপনি কিছু বলতে চাইছেন? আপনি তো টুপিটাও পরে ফেলেছেন। দেখুন এই সাইডেও হোটেল আছে চারিদিকে, খাবার রেস্তোরাঁ, হোটেলেও খাবার পাবেন সেরকম হোটেল আছে, রেস্টুরেন্ট প্লাস হোটেল। বাজার এলাকা এটা, মোটামুটি সব বাজারে দেখতেই পাচ্ছেন সব বিক্রি হচ্ছে। তো এখান থেকে কেনাকাটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। হোটেল তো, হ্যাঁ হোটেল তো একদম সিকিউরিটি, মানে ফুল সিকিউরিটি আছে। তো জেড প্লাস সিকিউরিটি, সবসময় পুলিশ ঘুরছে। আর কাশ্মীর আর হামলার জন্য না এখন নর্মাল হয়ে গেছে, যেটা দেখে মনে যাচ্ছে। এই যে ফ্রি মাইন্ডে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটাই হাঁটছি, তো পুলিশ তো আমাদের বিএসএফ জওয়ানদের জন্যই না। উই স্যালুট ইন্ডিয়ান আর্মি, তাই তো? এটা পুলিশ, আগে বিএসএফ আছে, বিএসএফ চারিদিকে ঘুরছে। কি হলো, চা খাবে? ও চা খাবে, চা, চলো চা খাওয়া যাক, দেখি চাটা কেমন, কাশ্মীরের চা কেমন। এখানে চা, কাশ্মীরি চা নিয়ে ট্রাই করলাম, দেখি কেমন লাগে। ভালো, খারাপ না। খারাপও কি হচ্ছে, ভালো খারাপ ঠিকই আছে, ঠিক আছে। রিভিউ খারাপও কিন্তু সবসময় দিয়ে। আমাদের তাপস দাও রিভিউ দিয়ে দিয়েছে। হ্যাঁ, সুপার ডুপার হিট চা,
সঙ্গে দুটো ম্যাগি অর্ডার করলাম। লক হচ্ছে বুঝছো? খারাপ করেনি, সত্যি ভালো টেস্ট আছে। পাহাড় হোক বা সমতল ভূমি, চা সব জায়গায় চলে ভাই, সব জায়গায় চা চলে। চায়ের দোকান ইজ দি বেস্ট। 7:30 বাজে, এখনো পর্যন্ত আকাশ মানে অন্ধকার হয়নি, সূর্যের আলো জ্বলছে এখনো পর্যন্ত, জল করে জ্বলছে। একটা ম্যাগি নিলাম, দেখি ট্রাই করে কেমন লাগে খেতে ম্যাগিটা। ট্রাই করে দেখি, ভিউটা দেখি। নর্মাল, নর্মাল তলাটা টেস্ট সেরকম আসছে না। একটি ছোট্ট মতো পার্ক আছে, বাট পার্কটি বন্ধ আছে, যার জন্য আমরা ঢুকতে পারলাম না। মেনটেনেন্স চলছে বলে লেখা আছে দেখলাম বোর্ডে। যাই হোক, পার্ক বাইরে থেকে পার্কটি ভালোই লাগছে, খারাপ লাগেনি। তো আপনারা যদি আসেন তাহলে পার্কটি পরে একবার ভিজিট করবেন। এইদিকে ফিশিং ডিপার্টমেন্ট আছে, J&K ফিশিং ডিপার্টমেন্ট, মানে জম্মু কাশ্মীর ফিশিং ডিপার্টমেন্ট। ভদ্র মাছের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। মেঘগুলো যেন পর্বতকে ছুঁয়ে রেখেছে, কি অসাধারণ দৃশ্য, খালি চোখে উপভোগ করার মজাটাই আলাদা। অবশ্যই কাশ্মীর আসুন, এনজয় করুন এরকম মুভমেন্ট। এটা হচ্ছে প্যালগাঁও ক্লাব সেন্টার। এখানে যদি অনলাইনে যদি আপনারা মানে অনলাইনে যদি আপনারা ওই যে কী বলে ওটা ভুলে যাচ্ছি, পারমিট, অনলাইন পারমিট যদি না হয় তাহলে এখানে এসেও আপনারা পারমিট করাতে পারেন। মোটামুটি ভোরবেলা 6টার সময় খোলে এটা, এখন লোক নেই, ফাঁকা। তবে এখানে পার ডে 200-র বেশি লোক নেবে না, 200 জনকে অ্যালাউ করবে। তাদেরকে পারমিট করিয়ে RFID কার্ড করিয়ে দিয়ে তবে এখান থেকে ছাড়বে এর জন্যে, আপনার প্যালগাঁওয়ের উদ্দেশ্যে, এই আপনার চন্দনবাড়ির উদ্দেশ্যে। জায়গাটা অনেকটাই বড়, হ্যাঁ বড় তো হওয়ারই কথা, কারণ এখানে একটা বাজারের দৃশ্যটা দেখুন, দুদিক দিয়ে এরকম সারি সারি দোকান, তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, খুব সুন্দর লাগছে ওয়াকিংটা করতে। এখানেও আর্মি সব জায়গায় BSF সব সময় রেডি আছে, কোনো অসুবিধা নেই। হেভি লাগছে বাজার, খালি খালি বাজার, হেঁটে হেঁটে যাচ্ছি, খুবই ভালো লাগছে। সন্ধ্যার বাজার, এখনো পর্যন্ত আকাশ পুরোপুরি সন্ধ্যা নামেনি আকাশে, বাজে 8টা। পাহাড়ি এলাকায় বেশিরভাগ এরকম হয়। এর আগে আমি কেদারনাথ গিয়েছিলাম, সেখানেও এরকমই 7:30 8টার সময় সন্ধ্যা হচ্ছে দেখেছিলাম। তো একটা কথা বলার আছে, সেটা হচ্ছে প্যালগাঁও থেকে চন্দনবাড়ি আপনি যদি যান বাই কার আপনি করে নিতে পারেন। সেটা হোটেলওয়ালাকে বললে ওরা ঠিক করে দেবে। রেটটা একটু আপনি মানে গাড়ির যে থাকবে, মালিক থাকবে বা ড্রাইভার থাকবে, তাকে এ করে ঠিক করবেন। বাঙালিতে দর কষাকষি সবসময় আগে থাকে। যাই হোক, তো আমার এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। খুব শীঘ্রই অমরনাথ যাত্রার ভিডিও আমি নিয়ে আসবো আমার এই পেজে। তো আপনারা প্যালগাঁও থেকে আপনারা দেখছেন ট্রাভেল উইথ লালটু ভিডিও, ট্রাভেল উইথ লালটুর ভিডিও। তো আমি লালটু, আপনারা দেখছেন ট্রাভেল উইথ লালটু। তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার সব জানেন করে দেবেন। এত গাড়ি আসছে না, ভয় লাগছে দু সাইড থেকে।
যদি পারেন লাইফে একবার কাশ্মীর অবশ্যই আসবেন। আমরা তো এই সবে শুরু করেছি পেহেলগাঁও থেকে, এখান থেকেই যা দৃশ্য দেখতে পাচ্ছি, আগে কী হবে সেটা জানি না। খুব সুন্দর কাশ্মীর শহর, খুবই সুন্দর শহর। আচ্ছা জ্যাকেট তো আজকের জন্য টাটা বাই বাই। কালকে সকালে আবার বেরোতে হবে চন্দনবাড়ির উদ্দেশ্যে। তো আমরা এবার ব্যাক টু হোটেল যাব, সেখানে গিয়ে একটু রেস্ট নিয়ে কালকে ভোরবেলা বেরোবো 4টের সময় চন্দনবাড়ির উদ্দেশ্যে। গাড়িটাও বুক করতে হবে রাত্রিরে। তো টাটা।